ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে, আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে মোট আক্রান্তের 44%ই বাংলাদেশি। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 150, মোট শনাক্ত 6000-এর কাছে। বিশ্বজুড়ে কমেছে করোনায় প্রাণহানি, আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 2 শতাধিক বাংলাদেশের মৃত্যু। অক্টোবরে টিকা উৎপাদনের আশা ভারতে। সব সুষ্ঠু হবার পরও কটু মন্তব্য গণস্বাস্থ্যের। র্যাপিড টেস্ট কিট বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত নয় বলছে ওষুধ প্রশাসন। সব ভুলে দ্রুত পরীক্ষার দাবি। করোনা পরিস্থিতি না বদলালে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলেন প্রধানমন্ত্রী। পণ্য পরিবহনে স্বাভাবিক রাখার নির্দেশ। ঝুঁকি নিয়ে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা। গাজীপুর, সাভার ও চট্টগ্রামে বেতনের দাবিতে বিক্ষোভ। রেস্তোরাঁগুলোতে আজ থেকে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু। করোনায় আক্রান্ত দেশের 352 জন চিকিৎসক 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের সম্ভাবনা। বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল। এবং 4 মে থেকে শর্ত সাপেক্ষে খুলছে ইতালির ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের ঘোষণা। বন্ধ থাকা সিরিয়া লিগ চালু হওয়ার পথে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের চেয়েও সিঙ্গাপুরে বেশি সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত। দেশটিতে এ পর্যন্ত অন্তত 6393 জন বাংলাদেশি কোভিড-19 পজিটিভ হয়েছেন। প্রবাসীদের বক্তব্য অনুযায়ী গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। তবে স্থানীয় হাই কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, অর্থনীতি শক্তিশালী হওয়ায় এখন পর্যন্ত সিঙ্গাপুর থেকে সরকারের পক্ষ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে নেওয়ার কোনো চাপ নেই। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশের বাইরে বাংলাদেশি আক্রান্তের হার সবচেয়ে বেশি সিঙ্গাপুরে, এমনকি তা বাংলাদেশের চেয়েও বেশি। সোমবার পর্যন্ত যেখানে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 5913 জন, সেখানে শুধু সিঙ্গাপুরেই প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 6393 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারের উপরে। তবে সিঙ্গাপুরে এ ভাইরাসে মৃতের তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম। প্রবাসীরা বলছেন, গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিড-19। সিঙ্গাপুর সরকার এইসব বাংলাদেশিদের খাবার ও চিকিৎসার ভার বহন করলেও কারো কারো অভিযোগ স্থানীয় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। একটা রুমের মধ্যে দেখা গেল যে 10 থেকে 12 জন, কোনো ডরমিটরিতে এক রুমে 16 জন পর্যন্ত থাকে। আমরা আমাদের হাই কমিশন থেকে এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মাঝে মাঝে ওনাদের একটা ফেসবুক পেজ আছে, নামে মাত্র ফেসবুক পেজে জাস্ট ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিছু শ্রমিকের ওয়ার্ক পাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাদের পারমিট 2 মাসের অটোমেটিক রিনিউয়াল করে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যদিও আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে, আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান, বাংলাদেশিদের ভেঙে না পড়ার জন্য নানাভাবে আশ্বস্ত করছেন তারা। আর দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আপাতত চাপ নেই সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে। তারা যেন এই ঘাবড়ে না যায়, কারণ তাদের মধ্যে অধিকাংশই হয় তাদের কোনো সিমটম নাই অথবা খুব সামান্য সিমটম আছে। আমাদের শ্রমিকরা যেখানে কাজ করে কনস্ট্রাকশন সেক্টরে, সার্কিট ব্রেকার শেষ হয়ে গেলে আবার কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। কাজের দিক থেকে ওরকম মিডল ইস্টের মতো কোনো পরিস্থিতি হবে বলে মনে করি না। সিঙ্গাপুরে রবিবার পর্যন্ত মোট আক্রান্ত 14,423 জনের মধ্যে বাংলাদেশির সংখ্যাই শতকরা 44%। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 12 জন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে একদিনে আরও 7 জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 152 জন। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 497 জনের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে 5913 জন হয়েছে। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। এ পর্যন্ত মোট 131 জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি 60 জেলায় করোনা রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় ৩,৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 50,401 জনকে। আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5,913 জন। আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3,812টি এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50,401টি। গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন। যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 জন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 201 জন। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও করোনা আক্রান্ত বাংলাদেশি মারা গেছেন 38 জন। আক্রান্ত প্রায় 1,700 জন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রে শুক্রবার মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি 2 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন 46 বছর বয়সী জিয়াউল আহসান কর্মরত ছিলেন নিউ ইয়র্কের পুলিশ ট্রাফিক বিভাগের সুপারভাইজার হিসেবে। অপরজন জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খানের বাবা মাওলানা আব্দুল নূর খান। এদিকে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া বাংলাদেশি মার্কিন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ চৌধুরীকে বিরল সম্মাননা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশির মোট সংখ্যা 201। এর মধ্যে 185 জনই নিউ ইয়র্কের বাসিন্দা, বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার। অন্যদিকে ব্রিটেনে করোনা চিকিৎসায় নিয়োজিত থেকে আক্রান্ত হলেন বাঙালি নার্স ইজমি আহমেদ। করোনা মহামারীর প্রথম থেকে বার্মিংহামের হার্টল্যান্ডে হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে কর্মরত ছিলেন ইজমি আহমেদ। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি মৃত ও আক্রান্তের সংখ্যা। দূতাবাসের তথ্য অনুযায়ী 1700-র মতো বাংলাদেশি আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 38 জন। কুয়েতেও মোট আক্রান্ত 3,075 জন, এর মধ্যে 267 জন বাংলাদেশি, মারা গেছেন 5 জন। অন্যদিকে কাতারে 10 জনের মধ্যে 3 জন বাংলাদেশি মারা গেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা সংক্রমণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বিশ্বজুড়ে 24 ঘন্টায় করোনা ভাইরাসে প্রাণ গেছে 3,000-এরও বেশি মানুষের। গেল 1 মাসে দিনের হিসেবে এটি সর্বনিম্ন সংখ্যা। মোট প্রাণহানি এখন 2,10,000-এর বেশি। আক্রান্ত ছাড়িয়েছে 30,45,000। তবে যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে মৃত্যুর ধারা। 24 ঘন্টায় মারা গেছে 1100-এর বেশি মানুষ, নতুন আক্রান্ত 26,000। এ নিয়ে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 56,000। পরিস্থিতির উন্নতি হয়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামে। এশিয়ার দেশের মধ্যে সংকটময় পরিস্থিতি পার করছে ভারত। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মানব শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের পর ভ্যাকসিন তৈরিতে এবার আশার বার্তা দিল ভারত। আগামী 3 সপ্তাহের মধ্যেই ভাইরাসটির টিকা উৎপাদন শুরু করতে যাচ্ছে দেশটি। রোববার এমন তথ্যই জানিয়েছে ভারতের ভ্যাকসিন ও ওষুধ নির্মাতা সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। তবে এই দৌড়ে এগিয়ে থাকতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের অভিযোগকে অপপ্রচার বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলনে যায়নি অধিদপ্তর। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৈরিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করছে এবং করবেও। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ও সরকারি সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে।
গত শনিবার করোনা ভাইরাসের কিট হস্তান্তরের জন্য অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই অনুষ্ঠানে না যাওয়ার সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমরা বলেছিলাম যে এই যে কিটটা, এটি কিন্তু অ্যাপ্রুভ কিট না, এটি হচ্ছে এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট, এটি তো হ্যান্ড ওভার হয় না। এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন, সেখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটি তো হয় না, সেজন্য আমরা সেখানে যাই না। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এরকম একটা অবজেকশনেবল কথা কিভাবে উনি বলতে পারলেন? সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, গণস্বাস্থ্যকে কিট তৈরিতে সব সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। সকল প্রোটোকল মেনেই গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়। ওনাদের আমরা যেটা বলছি যে একটা উদ্ভাবন হয়েছে, সেই উদ্ভাবন আন্তর্জাতিক মানসম্পন্নভাবে যেভাবে এটা ভ্যালিডেটেড করতে হয় সেটি করতে হবে, একটা প্রোটোকল ডেভেলপ করতে হবে। সেই প্রোটোকল ডেভেলপ করে বিএমআরসি থেকে ওঠে সেই প্রোটোকলটা অ্যাপ্রুভ করতে হবে এবং আমাদের কমিটির মাধ্যমে সেটি অ্যাপ্রুভ করতে হবে। একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, করোনা ভাইরাসের পরীক্ষার জন্য পিসিআর টেস্টের কিট পর্যাপ্ত আছে। এই মুহূর্তে র্যাপিড টেস্টে যাওয়ার পরিকল্পনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু র্যাপিড কিট যেটা আছে এটার অনুমোদন পৃথিবীর কোনো দেশের জন্য দেয়নি। বিশ্বব্যাপী কোনো দেশে কিন্তু এই র্যাপিড কিটের পারমিশন দেওয়া হয়নি অফিসিয়ালি। কিছু কিছু দেশ দিলেও প্রত্যাহার করে নিয়েছে পরে, তো আমরাও এটা দিতে চাচ্ছি না। কিট নিয়ে অপপ্রচার না চালানোর অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে এবং অসত্য তথ্য উপস্থাপন করে এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঔষধ প্রশাসন চাইলে আইসিডিডিআরবি এবং বিএসএমএমইউ থেকে গণস্বাস্থ্য আবিষ্কৃত কিটটি পরীক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সোমবার রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নিউজ 24-কে তিনি এ কথা বলেন। তিনি জানান, ভারতে ইতিমধ্যে এই প্রক্রিয়ার কোভিড-19 টেস্টের অনুমোদন দিয়েছে সেদেশের সরকার। আমাদের দেশেও সরকার চাইলে সেই কাজটি করতে পারে। এ নিয়ে সরকারি কোনো প্রতিষ্ঠানকে তিনি হেয় প্রতিপন্ন করেননি বলেও দাবি করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমার সোজা কামনা 2 লাইনের একটা চিঠি, উনি সেটা বিএসএমইউকে হোক অথবা আইসিডিডিআরবিকে হোক, ইডিয়াসকে বলুক যে আপনারা অনুগ্রহ করিয়া গণস্বাস্থ্য দাবিকৃত জিনিসটি পরীক্ষা করিয়া দেখিয়া একটা রিপোর্ট দেন, বাস আমরা খুশি, দেশবাসী খুশি, উনারকে কৃতজ্ঞতা জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, করোনার কারণে যারা ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তাদের আপাতত দুশ্চিন্তার কারণ নেই। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে করোনা সংক্রমণ রোধ এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সরকার প্রধানের এই ভিডিও কনফারেন্স। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের তুলনায় উত্তরাঞ্চলের করোনা সংক্রমণ অপেক্ষাকৃত কম। পরিস্থিতির যেন আর অবনতি না ঘটে তা নিশ্চিত করতেও বলেন তিনি। আমরা প্রায় 15,16,190 পিস পিপি সংগ্রহ করেছি। শেখ হাসিনা বলেন, করোনা পরিস্থিতি না বদলালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরও দীর্ঘ করার পরিকল্পনা সরকারের। স্কুল আমরা এখন খুলবো না, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও খুলবো না। সেটা আমরা কখন খুলবো? অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল কলেজ সবই বন্ধ থাকবে, যদি না এই করোনা ভাইরাস তখন অব্যাহত থাকে। কারণ যখন এটা থামবে আমরা তখনই খুলবো, আর বেশি সমাগম যেন না হয়। আর আমি ধন্যবাদ জানাই যে আমাদের যারা ইমাম ওয়াজিন সকলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে মসজিদে তারা সীমিত আকারে তারাবির নামাজটা পড়বে। করোনা পরিস্থিতির কারণে ব্যাংক ঋণ পুনঃ তফসিল করার কথাও জানান তিনি। যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা করেছেন কিন্তু এই করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সব কিছু বন্ধ দেখে আপনার হয়তো ঋণের সুদ বেড়ে গেছে, সেটার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ এই সুদ এখনই নেওয়ার কথা না। আর আপনাদের সাথে এই মিটিংয়ের পরেই আমি আবার অর্থমন্ত্রীর সাথে বসবো, কাজে এই সুদগুলি যাতে স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায় আর কতটুকু আপনারা নিয়মিত দিতে পারেন সেটা বিবেচনা করা হবে, কাজে সেটা নিয়ে কেউ দুশ্চিন্তায় ভুগবেন না। শেখ হাসিনা বলেন, দুর্যোগের এই সময়েও কৃষিপণ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। সারা দেশে পণ্য পরিবহন অব্যাহত রাখার নির্দেশনাও দেন তিনি। আস্তে আস্তে আমরা চেষ্টা করব, আপনারা যদি নিজেদের সুরক্ষিত রেখে
এই সংক্রমণের হার কমাতে পারেন। মৃত্যুর হার গতকালকে 5 জন মারা গেছে, কিন্তু আমরা চাই মৃত্যুর হারও কমুক। আমরা আস্তে আস্তে তাহলে আপনাদের যোগাযোগ, যাতায়াত, পণ্য বিক্রি, পণ্য পরিবহনের ব্যাপারে কিন্তু কোনো বাধা নেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 2টার পরিবর্তে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপগুলো পূর্বের মতো প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। এ সময় তারা আরও বলেন, রাজধানীতে প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলো আজ থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা বসিয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন না। রেস্টুরেন্টে বসে কেউ ইফতার গ্রহণও করতে পারবেন না। ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সংকট মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে। কোভিড-19 ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মিত অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2013 শয্যার অস্থায়ী হাসপাতালটি আগামী 30 এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেষ মুহূর্তে চলছে বেড সংযোজন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ। আর উদ্বোধনী তারিখ নির্ধারণ সহ হাসপাতালে কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলে জানান আইসিসিবি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে গেল 13 এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রস্তাবনা অনুযায়ী 5000 শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে 2013 শয্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আগামী 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী। যে 30 তারিখের মধ্যে আমরা ইন অল রেসপেক্ট আমাদের সব শেষ করার আমাদের পরিকল্পনা আছে। তো এরপরে শেষ হওয়ার পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা হস্তান্তর করব। এরপরে ওনারা জনবল নিয়োগ করে এরপরে হসপিটালগুলো চালু করবে। আর সমন্বিত উদ্যোগে আইসিসিবির অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে জানিয়ে আইসিসিবি কর্তৃপক্ষ বলছে সেবার জন্য এখন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা পরিচালনা করার জন্য যে মডিউল, সেটা তো স্বাস্থ্য অধিদপ্তরের ইস্যু। নির্মাণ কাজ এবং রোগী নেওয়ার মতো যে স্থাপনা, অবস্থান এবং পরিবেশ সবই মোটামুটি শেষ হয়ে গেছে। বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। এবার হেক্সল অ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের 6% চিকিৎসক। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। তার সাথে আক্রান্ত হয়েছেন সেবিকা ও স্বাস্থ্যকর্মীরাও। এছাড়াও কোয়ারেন্টিনে আছেন অনেকেই। রোগী বৃদ্ধির সাথে সাথে সম্মুখ যোদ্ধাদের সংখ্যা কমে আসাকে উদ্বেগজনক বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভবিষ্যতে যা প্রভাব পড়বে মূল স্বাস্থ্য ব্যবস্থায় বলেও শঙ্কা তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিআরবি নামের এই বেসরকারি হাসপাতালে একদিনেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 25 জন চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী। এর আগের সপ্তাহে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে 42 জন চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। স্বাস্থ্যকর্মী ও সেবিকা আক্রান্তের কোনো সঠিক হিসেব নেই। এর বাইরেও কোয়ারেন্টাইনে আছেন সহস্রাধিক ফ্রন্টলাইনার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর ভুল তথ্য দেয়া তো আছেই, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের মানসহ প্রশ্ন আছে পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও। স্বাভাবিকভাবে কোভিড রোগী না হওয়ার কারণে তারা যেভাবে ডিল করেছে, তারা সকলে আক্রান্ত হওয়ার
দেখা দিচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে, সেটি যথেষ্ট মানসম্মত নয় এবং সুরক্ষার জন্য যথেষ্ট ট্রেনিং দেয়া হয়নি। এভাবে একের পর এক চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফ্রন্টলাইন ফাইটার যেমন চিকিৎসক, নার্সেস অ্যান্ড প্যারামেডিক স্টাফ, অ্যান্সিলারি স্টাফস যাদেরকে আমরা বলছি, তাদেরকে যদি এইভাবে উদ্যোগ করতে হয় এবং এইভাবে যদি হারে আক্রান্ত হতে হয়, তাইলে সবচেয়ে বড় বিপদের জায়গাটা হলো যে আপনার চিকিৎসা ব্যবস্থাটা হয়তো এলোমেলো একটা পরিস্থিতিতে পর্যবসিত হতে পারে। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত প্রশিক্ষণ সহ মানসম্মত সুরক্ষা সরঞ্জাম প্রদানের দাবি চিকিৎসকদের। আমি এই মুহূর্তে যে হাসপাতালে অবস্থান করছি, সেই হাসপাতালে অন্তত 15 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এভাবে যদি চিকিৎসকরা কোভিড-19 আক্রান্ত হতেই থাকেন, তবে ফ্রন্টলাইন ব্যাটালিয়নকে যেমন যুদ্ধের ময়দান থেকে তুলে নিয়ে আসতে হবে, সেই সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হতে পারে এক এলোমেলো অবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে ঘরে ঘরে থাকার ছুটি। তবুও রাজধানীর রাস্তায় চোখে পড়ার মতো মানুষ ও যানবাহন। বেশি ভিড় রাস্তার পাশের কাঁচা বাজারে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছেন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জরিনার কোলে 4 মাসের শিশু সকাল থেকে সন্তান কোলে নিয়েই রাস্তায় বসে খাবারের আশায়, যদি কিছু মেলে। হঠাৎ 2-4 প্যাকেট খাবার কেউ দিলেও তা দৌড়ে গিয়ে নিতে পারেন না সকিনা বেগম, বারবারই পিছিয়ে পড়েন দৌড়ে। বাচ্চাটা লয়ে রাস্তার মধ্যে পইরা বইয়া আসছি, খাওয়াও নাই, এই যে বইয়া আসছি। পারি না মা, পারি না, ওই না নিবা ধরি তো ওরা কারি করি না, হাসে শাড়ি থাকে। রাজধানীর বিভিন্ন জায়গায় এমন দৃশ্য কিছুদূর পরপরই দেখা যায়। ক্ষুধার জ্বালায় অনেকে রাস্তায় ঘুমিয়ে পড়েন। এই মাসটা গেছে আমি একটা দিন পাইছি, একটা দিন তো চলা মুশকিল, খান নাই, ঘরে কিনে কিছু নাই। এদিকে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের সংখ্যাও চোখে পড়ার মতো। রাস্তার পাশের দোকানপাট আর কাঁচা বাজারের ভিড় সবচেয়ে বেশি। বাসার তো বাইরে নাকি বলি যে বাইরের মাছ নেওয়ার জন্য। বাড়িতে তো আমরা বের হই না, আজকে আমি বোধহয় 10 দিন পর বের হয়েছি। এককালে খুব কম কাস্টমার বাজারে ফাঁকা ছিল, কিন্তু বাজারটা আনতেছে কোনো কাস্টমারই হয় না। কাঁচা বাজারগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী এসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষকে সচেতন করছে। এখানে ভাইরাস সংক্রমণের সম্ভাবনাটা অনেক বেশি, এই জন্য আমরা বাজারটাকে আমরা স্ট্রিক্ট ম্যানেজমেন্টের আওতায় এনেছি। বাজারের যেসব কাঁচা বাজারগুলো আছে সেগুলোকে আমরা, আমার এলাকায় 2টো কাঁচা বাজার আছে, 2টো কাঁচা বাজারকেই খোলা আকাশের নিচে নিয়ে এসেছি, যার ফলে দোকানগুলোকে অনেক গ্যাপে গ্যাপে বসানো সম্ভব হয়েছে, দূরত্ব নিয়ে বসানো সম্ভব হয়েছে। এর ফলে অটোমেটিক্যালি লোকজনের মাঝে সামাজিক দূরত্বটা মেনটেন করা সম্ভব হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঢাকার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে মানুষকে জিজ্ঞাসাবাদ করছে। রাস্তায় যানবাহনের সংখ্যাও কম নয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে শিথিল করা হয়েছে লকডাউন ব্যবস্থা। 5 এপ্রিল থেকে দেওয়া লকডাউন শিথিল করে রোববার থেকে দেশটিতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। রোববার রাতে দুবাইয়ের করোনা ভাইরাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত নাইফ এরিয়ার লকডাউনও তুলে নেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে দুবাইয়ের ভিসা সেন্টার, শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। পুলিশের অনুমতি ছাড়াই দেশটিতে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারছেন নাগরিকরা। তবে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত পূর্বের বিধিনিষেধ জারি রেখেছে দেশটির প্রশাসনিক দপ্তর। রোববার পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আরব আমিরাতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 10,349 জন, মারা গেছে 76 জন রোগী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটিতে প্রতিদিন 30 থেকে 35 হাজার পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়। কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমা নিবন্ধন কার্যক্রমের জন্য নির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কুয়েতের পেজে 25 এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, এখনও যাদের সাধারণ ক্ষমার আবেদন বাকি আছে তাদেরকে ফরওয়ানিয়া 1 নম্বর ব্লক, রোড 122 নিয়ে নিবন্ধন করতে হবে। জানা যায়, কুয়েত সরকার গত 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত অবৈধ প্রবাসীদের জন্য যে সাধারণ ক্ষমার নিবন্ধন কার্যক্রম চালু করেছে তা পূর্ব নির্ধারিত স্থান থেকে সরিয়ে অন্যত্র হস্তান্তর করা হয়েছে। 26 এপ্রিল থেকে এই কার্যক্রম আরেকটি স্থানে সম্পন্ন করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আবেদনকারীকে 3 কপি ছবি সহ পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি সাথে আনতে হবে। আর যাদের পাসপোর্ট নেই তাদের কুয়েতের সিভিল আইডির কপি অথবা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি নিয়েই আসতে বলা হয়েছে।
ইরানে করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেয়া সর্বশেষ আপডেটে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 991 জন, যা 3 সপ্তাহের মাঝে সবচেয়ে সর্বনিম্ন, এবং মৃতের সংখ্যা ছিল 96 জন। সব মিলে আক্রান্তের সংখ্যা 91,472 জন এবং মৃতের সংখ্যা 5,806 জন। খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন 3,011 জন এবং এর মাঝে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 77,933 জন এবং সুস্থ হওয়ার সংখ্যাটি কিন্তু সময়ে বেড়েই চলেছে। এদিকে আপনাদের জানাতে চাই যে ইরানের বিভিন্ন প্রদেশে 90টি কেন্দ্রে প্রতিদিন 12,000 করে করোনা রোগীদের করোনা কিটের মাধ্যমে টেস্ট করা হচ্ছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 10,484 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 103 জন। এর মধ্যে 34 জনই বাংলাদেশি। মঙ্গলবার দুপুর পর্যন্ত সৌদি আরবের পশ্চিমাঞ্চলে জেদ্দাতে 32 জন এবং পূর্বাঞ্চলে আরও 2 জন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 1,281 জন এবং মৃত্যুবরণ করেছেন 5 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 174 জন। এ নিয়ে সৌদি আরবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 18,811 জন, মৃত্যুবরণ করেছেন 144 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,531 জন। তো কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব গোলাম মসির সাথে। তিনি বলেছেন যে তারা আনঅফিসিয়ালি 40 জন বাংলাদেশি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানতে পেরেছেন। এছাড়াও প্রায় 1700 বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সৌদি আরবে সবচেয়ে বেশি যেসব এলাকায় আক্রান্ত হয়েছেন এর মধ্যে জেদ্দায় 294, মক্কা 218 এবং মদিনায় 202 এবং রিয়াদে 178 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তো প্রবাসীরা কিন্তু এই বেকার এবং চাকরি হারিয়ে তারা কিন্তু অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন এবং অর্থ কষ্টে রয়েছেন। তো বাংলাদেশ থেকে ইতিপূর্বে কিন্তু সৌদি আরবের জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটে কিন্তু 1,20,00,000 টাকা সাহায্য হিসেবে এসেছে। তো আজকে জেদ্দার কনসাল জেনারেল জনাব ফয়সাল আহমেদ কিন্তু একটি বেসরকারি চ্যানেলকে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে ইতিমধ্যে তারা 15,000 মানুষের কাছ থেকে সাহায্যের নেওয়ার জন্য আবেদন পেয়েছেন। এছাড়া তারা যে অনুদান পেয়েছেন এতে করে 5,000 লোককে হয়তোবা সাহায্য দেওয়া যাবে। তো বাকি লোকদেরকে সাহায্য দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা প্রতিনিয়ত ঢাকায় যোগাযোগ করছেন বলে সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে প্রবাসীরা যাতে অসহায় বোধ না করেন এবং প্রবাসী কমিউনিটি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে তিনি আহ্বান জানিয়েছেন এই দুর্যোগে প্রবাসীদের পাশে এসে দাঁড়ানোর জন্য এবং কনসুলেট সবসময় প্রবাসীদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন 99 জন, মোট আক্রান্ত 5,820 জন। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। ধন্যবাদ। পর্যটক নগরী বলা হয় মালয়েশিয়াকে। পর্যটকদের অন্যতম পছন্দের স্থানগুলোর মধ্যে কুয়ালালামপুর, বুকিট বিন্তাং, কেএলসিসি, গ্যান্তিং হাইল্যান্ড, পুত্রজায়া, এর বাইরেও মালাক্কা, পেনাং, লঙ্কাই রয়েছে। এই শিল্পটির সাথে অনেক বাংলাদেশি জড়িত রয়েছে, বিশেষ করে ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম গাইড, হোটেল, রেস্টুরেন্ট এবং এখানে অনেক বাংলাদেশি মালিক রয়েছে যারা বিভিন্ন ট্যুরিজম স্পটগুলোতে তারা তাদের বিভিন্ন ছোট ছোট দোকানগুলো রয়েছে। এখানে অনেক কর্মচারী রয়েছে বাংলাদেশি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে রয়েছে দেশটির এই পর্যটন শিল্পটি। এখানে অনেক কষ্টে দিন কাটাচ্ছে এইসব ব্যবসায়ীরা এবং কর্মহীন হয়ে রয়েছে কয়েক হাজার বাংলাদেশি যারা এই শিল্পটির সাথে সংশ্লিষ্ট। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 40 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 5,820 জন। নতুন করে সুস্থ হয়েছে 95 জন। সর্বমোট সুস্থ হয়েছে 3,957 জন। গত 24 ঘন্টায় একজন মারা গেছে। এই নিয়ে মালয়েশিয়া সর্বমোট মারা গেছে 99 জন। মালয়েশিয়ার চিকিৎসাধীন রয়েছে 1,764 জন। মালয়েশিয়া সরকারের দেওয়া টানা যে মোবাইল কন্ট্রোল অর্ডারটি চলমান, এটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী মে মাসের 12 তারিখে শেষ হবে। তবে এর মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা নির্ধারণ কষ্টে রয়েছে বলা চলে, বিশেষ করে যাদের উপর বাংলাদেশি পরিবারগুলো নির্ভর থাকে এবং যাদের অর্থে বাংলাদেশি পরিবারগুলো চলে, এসব শ্রমিকরা কাজ না থাকায় এবং বাংলাদেশে টাকা না পাঠানোর কারণে তাদের পরিবারগুলো কষ্টে রয়েছে। তবে মালয়েশিয়া সংক্রমণের সংখ্যা কমতে থাকলেও প্রতিদিনই বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে সংক্রমণের সংখ্যা। এতে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার এবং স্বজনদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে।
এই ছিল মালয়েশিয়া থেকে সর্বশেষ। কানাডায় করোনায় মোট মারা গেছেন 2617 জন, মোট আক্রান্ত 47,346 জন, নতুন মৃত্যু হয়েছে 57 জনের। বিস্তারিত জানিয়েছেন কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম। আজ পর্যন্ত আমার কাছে যে খবর আছে, কানাডাতে মোট কোভিড-19 পজিটিভ কেসেসের সংখ্যা প্রায় 48,000-এর মতো, এবং সেখানে মৃত্যুবরণ করেছে প্রায় 2620 জন লোকের মতো, যেখানে আপনার মোর দেন 50% আসলে মৃত্যুবরণকারীর সংখ্যা হচ্ছে কিউবেক প্রভিন্সে, তারপরে অন্টারিও এবং তারপরে হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে। তো কানাডাতে লকডাউন তুলে দেওয়ার কথাবার্তা চলছে কয়েকদিন ধরেই। কিছু প্রভিন্স যেখানে কেস অলমোস্ট নেগলিজেবল এবং তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছে, যেমন সাসকাচুয়ান এবং ব্রিটিশ কলম্বিয়াতে, তারা আসলে ধীরে ধীরে লিমিটেড আকারে কিছু খোলার চিন্তা ভাবনা করছে। বাট একটা জিনিস হচ্ছে যে যদিও প্রভিন্সগুলো তাদের নিজস্ব লকডাউন কখন তুলবে সেটা তাদের উপর বর্তাবে, কিন্তু সেটা আসলে এই কানাডার মূল সরকার বা ফেডারেল গভর্নমেন্টের সাথে আলোচনা সাপেক্ষে সেটা হতে হবে। এবং কানাডার যে অবস্থান সেখানে বলা আছে যে কানাডা আসলে যতক্ষণ পর্যন্ত একটা কনক্রিট ওয়ে আউট না আসে এই কোভিড-19 ভাইরাসের ব্যাপারে, তারা খুব সতর্কভাবে আসলে লকডাউন তোলার চিন্তা করবে। আর পক্ষান্তরে আমেরিকাতে যেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে সেখানে হচ্ছে প্রায় 1 মিলিয়ন লোক আসলে কোভিড-19 পজিটিভ সেখানে, এবং এখন পর্যন্ত মৃত্যুবরণকারীর সংখ্যা হচ্ছে প্রায় 56,000। আর গত কয়েকদিন আসলে যেই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2,000-এর উপরে লোক প্রতিদিনই আমেরিকাতে মারা যাচ্ছিল এই ভাইরাসে আক্রান্ত হয়ে, সেইটা একটু কমে এসছে। গতকালই প্রথম সেটা প্রায় 1200-র কাছাকাছি এসছে, হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। আর একটা জিনিস যেটা আমেরিকাতে এখন শুরু হয়েছে যে তারা আসলে প্রায় 18টা অঙ্গরাজ্য আজ থেকে লকডাউন তারা নিজেরাই তুলে ফেলছে, আপনার ডাক্তার এবং পাবলিক হেলথ এক্সপার্টের মতামতের বিরুদ্ধে গিয়ে, বিকজ তাদের ইকোনমি সার্ভাইভ করানোর জন্য। তো সেইটা একটা আতঙ্কের ব্যাপার। তো দেখা যাক পরবর্তীতে আসলে এটার এফেক্ট কি হয়। তো এই ছিল আমার কাছে আজকে পর্যন্ত আপডেট। তো আবার ভবিষ্যতে যুক্ত হবো। ধন্যবাদ। দীর্ঘ 8 বছর পর ইতালি সরকার দেশটির অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার কথা জানিয়েছে। সুযোগ পেতে পারে 30,000 অবৈধ বাংলাদেশি অভিবাসী। ইতিমধ্যে এই ব্যাপারে একটি খসড়া আইন ইতালির প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে রিয়াজ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। করোনা ভাইরাসের কারণে ইতালির কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভিসা বন্ধ থাকায় নতুন করে স্বল্পমেয়াদে কোনো শ্রমিক আসতে পারছে না দেশটিতে। ইউরোপের প্রায় 40% খাদ্য সরবরাহ করে ইতালি। সে কারণে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী। মন্ত্রিসভায় সর্বশেষ একটি খসড়া প্রণয়ন করেছেন কৃষিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে খসড়াটি হস্তান্তর করেছে বলে জানা গেছে। ভূমধ্যসাগরের পথে ইতালিতে প্রবেশ অনেকটা সহজ হওয়ায় হাজার হাজার প্রবাসী সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে অনুপ্রবেশ করে। ইতালিতে প্রায় 6 লাখ অবৈধ অভিবাসী রয়েছে, এর মধ্যে প্রায় 30,000 বাংলাদেশি। আইনটি পাশ হলে বাংলাদেশি অভিবাসীরাও আবেদন করতে পারবেন। আইনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক উপকৃত হবে। আমাদেরকে লিগ্যাল করার জন্য গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে একটু আলোচনা হচ্ছে। আশা করি এটা খুব অতি সত্বর পদক্ষেপ নেবেন। এগ্রিকালচারের এবং বাদান্তের এবং নাচ সেপ্টারের দিক দিয়া এগুলা 3টা ক্যাটাগরির দেওয়া হবে এবং আপ্রাণ চেষ্টা করতেছে সবাইকে দেওয়ার জন্য। সর্বশেষ ইতালিতে 2012 সালের সেপ্টেম্বরে অবৈধ অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর এমন ঘোষণায় এক প্রকার স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে আইনটি পাশ হতে অপেক্ষা করতে হবে দেশটির পার্লামেন্টের সিদ্ধান্তের উপর। মাসুদ রানা, নিউজ 24। ইতালিতে করোনায় মোট মারা গেছেন 26,977 জন, মোট আক্রান্ত 1,99,414 জন, নতুন মৃত্যু হয়েছে 333 জনের। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কমছে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা, তবে বাড়ছে সুস্থতার সংখ্যাও। ইতালির ভেনিসে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নোয়াখালীর মোহাম্মদ শাহজাহান মৃত্যুবরণ করেন করোনায় আক্রান্ত হয়ে। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গত 24 এপ্রিল করোনায় মৃত্যুবরণ করলেও পরিবার তার এই মৃত্যুর খবর গোপন রাখেন। নতুনভাবে লকডাউন ঘোষণা না করা হলেও সেখানে নতুন আইনে কিছুটা পরিবর্তন আনতে পারে বলে সম্ভাবনা রয়েছে। লকডাউন তুলে ফেলা হলেও এক শহর থেকে অন্য শহরে যেতে লাগবে নির্দিষ্ট কারণ, লিখিতভাবে থাকতে হবে কি কারণে তিনি এক শহর থেকে অন্য শহরে যেতে চাচ্ছেন। বার রেস্টুরেন্ট খুলতে পারবে, তবে শুধুমাত্র টেক অ্যাওয়ে সার্ভিস দিতে পারবে। 1 জুন থেকে পুরোপুরি রেস্টুরেন্ট বারগুলো খোলা হতে পারে। পাইকারি ব্যবসার দোকানগুলো 4 মে থেকে খুলতে পারবে, তবে 18 মেতে খুচরা ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারবে। মৃত ব্যক্তিদের শেষকৃত অনুষ্ঠান করতে পারবে 4 মে থেকে, তবে 15 জনের বেশি হতে পারবে না সেই অনুষ্ঠানে। এছাড়া ইতালির স্কুল কলেজ আগামী 15 সেপ্টেম্বর খোলার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান সরকার। 31 ডিসেম্বর সিনেমা থিয়েটার খোলার সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পুরোপুরিভাবে করোনা মুক্ত না হলে সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তবে করোনার ফলে ইতালি যে বড় ধরনের ধাক্কা খেল সেটি কবে নাগাদ কাটিয়ে উঠতে পারবে সে নিয়েও এখন রয়েছে বেশ সংশয়। তবে এখানকার নাগরিকরা বলছে খুব দ্রুত করোনা মোকাবেলা করে ইতালি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভর্তি ছিলেন হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাখা হয়েছিল আইসিইউতে। কয়েকদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। প্রশংসা করেছেন আইসিইউতে তাকে দেখাশোনা করা নার্স জেনি ম্যাকির। তবে সেবা দেওয়া নার্স জেনি বলেছেন অন্যান্য সব সাধারণ রোগীর মতোই আচরণ করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভর্তি হয়েছিলেন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাখা হয়েছিল আইসিইউতে। সে আইসিইউতে তার দেখাশোনার দায়িত্বে ছিলেন নার্স জেনি ম্যাকগ্রি। কয়েকদিন আগে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর বরিসের মুখে তার প্রশংসা নিয়ে মুখ খুলেছেন জেনি। সম্প্রতি নিউজিল্যান্ডের ব্রডকাস্ট টেলিভিশন এনজিটিভি ম্যাকগ্রির এক সাক্ষাৎকার নেন। সেখানে তিনি বলেন অন্যান্য সব সাধারণ রোগীর মতো ব্রিটেনের প্রধানমন্ত্রীকে সেবা দিয়েছেন। আর 5 জন রোগীর মতোই সমান গুরুত্ব দিয়েছিলাম। তাকে নিয়ে আলাদা কিছু ভেবে করিনি। এই রোগটি সকলের জন্য ভয়াবহ, তাই কোনো রোগীর ক্ষেত্রে এই রোগকে হালকাভাবে নেওয়া যাবে না। রোগী যিনি হন প্রত্যেকের প্রতি সচেতন হতে হবে স্বাস্থ্যকর্মীদের। তবে বরিস জনসন বিশেষভাবে তার প্রশংসা করার খবর প্রথমে জেনি বিশ্বাস করেননি। বন্ধুদের কাছে শুনে ভেবেছিলেন তারা মজা করছেন। পরে সংবাদ মাধ্যমে বিষয়টি দেখে বিশ্বাস করেন। প্রতিক্রিয়ায় তিনি শুধু বলেন কর্তব্যটুকুই পালন করেছেন। নিউজিল্যান্ডের নাগরিক জেনি ম্যাকগ্রি 10 বছর ধরে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে একজন নার্স হিসেবে কর্মরত। চোখের সামনে তিনি অনেক মানুষকে তাদের প্রিয়জনকে ছেড়ে যেতে দেখেছেন। সেটাই তার কাজের জগতে সবচেয়ে যন্ত্রণার। স্বয়ং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও ভূয়সী প্রশংসা করেছেন এই নার্সের। তিনি জানিয়েছেন তার দেশ ও জেনি ম্যাকগ্রির জন্য গর্বিত। দেশের প্রধানমন্ত্রীর এই বার্তায় জেনি নিজেও আপ্লুত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। গণস্বাস্থ্য কেন্দ্রে কিট গ্রহণ না করে সরকার হীনমন্যতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে নগর বিএনপির কার্যালয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে তারেক রহমানের পাঠানো উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন। এখানে দিনে 15,000 টেস্টিং হওয়ার কথা, টেস্টিং হচ্ছে 3,000 মানুষ। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব টেস্টিং এর যে সহায়তা করার জন্য এগিয়ে আসছেন, তাকেও সে কাজটি করতে দেওয়া হচ্ছে না। এটা একটা দেশের মানুষের জীবন মরণ সমস্যা। দেশের আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, মানুষ উদ্বিগ্ন আজকে করতে আছে। এবং জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কিটটা, এটা তো আজকে জাফরুল্লাহ চৌধুরী নয়, যে যা নিয়ে আসে সবাইকে আজকে সরকারের সমর্থন দেওয়া উচিত। নগরে গত বছর চরমপন্থী থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা 73 জনের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া 76,50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। দুপুরে নওগাঁ পুলিশ লায়ন্স ড্রিল শেডে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুনুর রশিদ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহিরুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক সহ আরও অনেকেই।
2019 সালের 9 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে উত্তরাঞ্চলের 512 জন চরমপন্থী। গাজীপুরের শ্রীপুরে আলোচিত মা ও 3 সন্তানকে গলা কেটে হত্যার ঘটনার মূল হোতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক হাফিজুর রহমান জানান, গতকাল রাতে পারভেজকে আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এ সময় পারভেজের ঘর থেকে রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় 3টি গলার স্বর্ণের চেইন, ফাতেমার কানের দুল সহ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পারভেজ ছাড়াও এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন বলেও জানান তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সীমিত পরিসরে পোশাক কারখানা খোলা রাখায় করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি নিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সোমবারও রাজধানী নারায়ণগঞ্জ ও গাজীপুরমুখী যেতে দেখা গেছে হাজারো শ্রমিককে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থনীতির চাকা সচল রাখতে করোনা ভাইরাস সংকটেও সোমবার দ্বিতীয় দিনের মতো ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বেশ কয়েকটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই সাভার ও আশুলিয়ায় 2 শতাধিক পোশাক ও বস্ত্র কারখানা চালু করা হয়। কারখানাগুলোই শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিত করেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পোশাক শ্রমিক সহ কারখানা কর্তৃপক্ষ। সকালবেলা আমরা যখন ঢুকতেছি তখন আমাদেরকে জীবাণুনাশক স্প্রে করানো হচ্ছে, মেডিসিন দিয়ে হাত ধোয়া দিচ্ছে এবং আমরা পাও ধুচ্ছি। 40টা কল অলরেডি ফিটিং করে তাদেরকে হাত ধোয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছি, যারা হাত ধুয়ে, প্রত্যেকটা ওয়ার্কার হাত ধুয়ে যেন ফ্যাক্টরিতে ঢুকতে পারে। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জেও বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। শ্রমিকরাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে, পায়ে হেঁটে, কখনো বা 3 চাকার যানবাহনে করে দলে দলে যোগ দিতে দেখা গেছে। এদিকে লকডাউন উপেক্ষা করে গাজীপুরে বেতন ও অতিরিক্ত সময়ে কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন 4টি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশি লাঠিচার্জে তা ছত্রভঙ্গ হয়ে যায়। সরকারের যে নোটিশ দিচ্ছে ওই নোটিশ না মালিক নোটিশ না দিচ্ছে, নির্দিষ্ট কাজের জন্য ফ্যাক্টরি বন্ধ। না অফিস করতে পারতেছি না, বাসায় থাকতে পারছি না, দেশে যাইতে আছি। আমাদের যে পাওনা দাওয়া আছে, কোম্পানি যদি ফ্যাক্টরি বন্ধ করে দেয় আমাদের পাওনা দাওয়া আমাদের বুঝা দেয়। এদিকে বেতন ভাতা ও চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে এনএক্স ফ্যাশন গার্মেন্টসের কর্মীরা। আমাদের মালিকের ফ্যাক্টরি 2টা, ওই ফ্যাক্টরি চলতেছে, আমাদের এই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ রাখলে 3 মাসে 13 দিনের স্যালারি দিতে হবে, ঈদের বোনাসও দিতে হবে। করোনার সংক্রমণ ঠেকাতে গত 5 এপ্রিল থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারি ছুটির সাথে সমন্বয় করে তা 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে সকল পোশাক শিল্প কারখানা এখনও মার্চ মাসের বেতন পরিশোধ করেননি, এমন কারখানার মালিকদের যে কোনো পরিস্থিতিতে বেতন পরিশোধ ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার অনুরোধ করেছে বিকেএমইএ সংগঠনটির প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন। ফ্যাক্টরি পর্যায়ক্রমে খুললেও এই মুহূর্তে দূর দূরান্ত থেকে শ্রমিক ভাই বোনদেরকে কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি যেমন ফ্যাক্টরিতে ঢুকার মুখে হাত ধোয়া ব্যবস্থা, ব্লিচিং মিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ করা, থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার চেক করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্ম পরিচালনা করা, এই স্বাস্থ্যবিধিগুলি আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা গ্রহণ করি। বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম শ্যামবাজার পাইকারি আড়তে অভিযান চালিয়ে 3 পাইকারি ব্যবসায়ীকে 55,000 টাকা জরিমানা করেছে। সোমবার দুপুরে রাজধানীর শ্যামবাজার পাইকারি পেঁয়াজ, রসুন, আদার আড়তগুলোতে অভিযান চালিয়ে মূল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করায় 3 আড়তদারকে 55,000 টাকা জরিমানা করা হয়। কয়েকটি পাইকারি দোকানে বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, বাজারে পর্যাপ্ত নিত্যপণ্য মজুদ রয়েছে। মূল্য তালিকায় পাইকারি দামে আদা 150 টাকা, পেঁয়াজ 35 থেকে 40 ও রসুন 125 থেকে 135 টাকা বিক্রি হচ্ছে।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জীবিত আছেন এবং ভালো আছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। কিমের মৃত্যুর গুজবে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যম যখন সরগরম, তখন সোমবার এমন খবর দিলেন সিওলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুন চুং ইন। এই কূটনীতিক আরও জানান, গত 13 এপ্রিল থেকে উত্তর কোরিয়ার ওয়েনসন এলাকায় অবস্থান করছেন। এদিকে বিষয়টি নিয়ে বরাবরের মতোই চুপ উত্তর কোরিয়া। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সচরাচর দেশটির খবর দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হংকংয়ের একটি স্যাটেলাইট টেলিভিশন কিমের মৃত্যুর খবর প্রকাশ করলেও উত্তর কোরিয়া থেকে তা নিশ্চিত করা হয়নি। এবারে খেলার খবর। বিশ্বে করোনার প্রভাবে অন্যতম বড় ধাক্কাটা লেগেছে ইতালিতে। তবে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জানিয়েছেন, আগামী 4 মে থেকে ক্রীড়া সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু করবে তারা। সেক্ষেত্রে বলা যায় বন্ধ থাকা সিরিয়া লিগ চালু হওয়ার পথে। মাহফুজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। করোনা টালমাটাল করে দিয়েছে পুরো ইউরোপকে, স্তব্ধ অর্থনীতির চাকা। বড় ধাক্কাটা লেগেছে ইতালিতে। দেশটিতে গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বন্ধ ফুটবল লিগ। তবে এবার আবারও প্রাণের সঞ্চার হচ্ছে মাঠের খেলায়। দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 4 মে থেকেই চালু হচ্ছে ক্রীড়াঙ্গনের কার্যক্রম। আমরা আবারও ক্রীড়া কার্যক্রম চালু করতে যাচ্ছি। আগামী 4 মে থেকে আমরা সকল ফেডারেশন, সংশ্লিষ্ট বিভাগ ও ক্লাবগুলোর অনুশীলন কার্যক্রম চালু করার পক্ষে। তবে সরকারের পক্ষ থেকে থাকবে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। আমরা অবশ্যই অ্যাথলিটদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রথমেই নিশ্চিত করতে চাই। জনসমাগম এড়াতে ক্লোজ ডোর অনুশীলন কিংবা খেলা পরিচালনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এমন নির্দেশনার পর আবারও অনুশীলনে নামার অপেক্ষায় সিরিয়া লিগের ক্লাবগুলো। 25 রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হওয়া লিগ আবারও চালুর অপেক্ষায়। সেক্ষেত্রে মে মাসের 18 তারিখ থেকে আবারও লিগের খেলা গড়ানোর সম্ভাবনা রয়েছে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে 3 বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ওমর আকমল। আজ এক টুইট বার্তায় স্বাস্থ্যের এই ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির দুর্নীতি বিরোধী 2টি ধারা ভঙ্গের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি থেকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন ওমর আকমল। এক সাক্ষাৎকারে ওমর জানিয়েছিলেন, একটি ম্যাচে 2টি বল ছেড়ে দেওয়ার জন্য তিনি বাজিকরদের কাছ থেকে $2 লাখ প্রস্তাব পান। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্যও তার কাছে প্রস্তাব আসে। এখানেই শেষ নয়, 2015 আইসিসি বিশ্বকাপেও ফিক্সিং এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। মূলত বাজিকরদের এসব প্রস্তাব সময় মতো অ্যান্টি করাপশন ইউনিটের কাছে না জানানোয় বড় শাস্তির মুখোমুখি হলেন পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী সর্বনিম্ন শাস্তি 5 বছর হলেও অভিযোগের বিপক্ষে আইনি লড়াই না চালানোর শাস্তির মেয়াদ কিছুটা কম হয়েছে আকমলের। শেষ করছি সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরেকবার। ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে, আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে মোট আক্রান্তের 44%ই বাংলাদেশি। দেশে করোনায় মৃত্যু ছাড়ালো 150, মোট শনাক্ত 6000-এর কাছে। বিশ্বজুড়ে কমেছে করোনায় প্রাণহানি, আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে 2 শতাধিক বাংলাদেশের মৃত্যু। অক্টোবরে টিকা উৎপাদনের আশা ভারতে। সব সুষ্ঠু হওয়ার পরও কটু মন্তব্য গণস্বাস্থ্যের। র্যাপিড টেস্ট কিট বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত নয় বলছে ওষুধ প্রশাসন। সব ভুলে দ্রুত পরীক্ষার দাবি। করোনা পরিস্থিতি না বদলালে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললেন প্রধানমন্ত্রী। পণ্য পরিবহনে স্বাভাবিক রাখার নির্দেশ। ঝুঁকি নিয়েই কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা। গাজীপুর, সাভার ও চট্টগ্রামে বেতনের দাবিতে বিক্ষোভ। রেস্তোরাঁগুলোতে আজ থেকে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু। করোনায় আক্রান্ত দেশের 352 জন চিকিৎসক। 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের সম্ভাবনা বসুন্ধরার অস্থায়ী হাসপাতাল।
এবং 4 মে থেকে শর্ত সাপেক্ষে খুলছে ইতালির ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের ঘোষণা, বন্ধ থাকা সিরিয়া লিগ চালু হওয়ার পর। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।